এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আয়নিক বন্ধন নিয়ে কথাবার্তা বলতেছিল। এই যে লুইসের ইটা, লুইস, লুইস না কি জানি ও নামটা আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, লুইস প্রতীকের মাধ্যমে এই যে এই হ্যাঁ, জিনিস। লুইস প্রতীকের মাধ্যমে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় সেগুলা হ্যাঁ আচ্ছা, দেখাচ্ছিলেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা লাস্ট তোমাদেরকে যে এইচডব্লিউ দিছিলাম একদিন, ওই যে কোয়ান্টাম নাম্বারের, আমি কয়েকজনেরটা চেক করছিলাম। ভাই এটা তো ফ্রি ক্লাসে, আচ্ছা তোমাদের কি দিছিলাম তাহলে? তোমাদেরকে অন্য একটা দিছিলাম। আমাদের পোলার আয়ন দিছিলেন। সরি, ওফ, ভুলে যাই। তো ওইটা কি, ওটা দুই একজনেরটা মেবি আমি চেক করছিলাম, আর ম্যাক্সিমামেরটাই দেখি নাই। আমি জানিও না জমা দিছো কিনা, কারণ আমি বলছিলাম যে আমাকে মেনশন করে দিবে। আমি কয়েকবার গ্রুপে ঢুকে ঢুকে চেক করছিলাম। লাস্ট উইক তো প্রচন্ড ঝামেলার মধ্যে গেছে, সো আর মনে ছিল না। তো আমি কি সব, মানে যারা যারা জমা দিছিলা তাদের এমন কেউ আসো যাতে আমি চেক করে দেই নাই বা কোনো কমেন্ট করি নাই বা রিয়াক্ট করি নাই? এখানে এমন কেউ আসো এখন, নাকি কেউই জমা দেই নাই? না, আমাকে ফ্রিলি বলতে হবে, যা বলবা সে অনুযায়ী আসলে আমি তোমাদের নিয়ে আগাবো। আমি তোমাদের বকাবকি করতেছি না বা শাস্তিও দিচ্ছি না, জাস্ট জানতে হবে তো আমার অ্যাটলিস্ট কি অবস্থা সেই জিনিসগুলা। ভাই আর আমার পুরোটা কমপ্লিট কাজ করা হয় নাই। হচ্ছিল, তাই করতে পারি নাই। আচ্ছা, তাসফিয়ার কথা বললো করতে পারিনি, এর বাকিরা তো কোনো কথাই হাফ বলা। করছি। হ্যাঁ, বুঝছি, হাত। ভাইয়া সাবমিট করতে পারে। আচ্ছা, সৌরভ সাবমিট করো, সাবমিট করছো এমন কেউ আছো তাইলেই হবে, এমন কেউই নাই। আচ্ছা ঠিক আছে, আর কি করতে পারি, শোনো তোমরা, দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যখন সাবমিট করবা অনুগ্রহ করিয়া আমাকে মেনশন দিয়ে দিবা, ঠিক আছে? কমেন্টে জি হোক, ভাইয়া। আর যেখানে পোস্টে ট্যাগ দেওয়া হোক, যেভাবেই হোক মেনশন দিলে হচ্ছে জিনিসটা আমি দেখতে পারবো। কারণ গ্রুপে অনেক ধরনের পোস্ট হয়, এতগুলা পোস্ট তোমরা দেখতে দিছো, তোমাদের ক্লাস নেওয়ারই টাইম পাইতেছি না। আর পোস্ট, মানে অতগুলা পোস্ট ঘাইটা দেখা তো আরো টাফ, কিন্তু আমি কিন্তু দেখি। যেমন এই যে সুইটির নামটা আমি ওই পোস্ট গুলাতেই দেখছি, আমার যে যেরকম যতটা মনে আছে, কথাটা অনেক পোস্ট দেখছি এইখানে। আর কার কার পোস্ট টোস্ট দেখছি? আহ তাসফিয়ার কখনো আমি কোনো পোস্ট দেখি নাই আমার যতটুকু মনে পড়ে। আর ভাইয়া আমি তো অনেকগুলা কেমিস্ট্রি করেছি। হুম, তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত, আই এম রিয়েলি সরি, আমি আমার চোখে পড়ে নাই। তো তুমি দু একটাতে আমাকে একটু মেনশন দিও, দেখবো না। ঠিক, ওকে ভাইয়া। আচ্ছা। আর বাকিরাও দিবা, পোস্ট করবা। আর যদি এমন হয় কারো পোস্ট করতে লজ্জা লজ্জা লাগে, এরকম হতে পারে, তো ইউ আর ফ্রি টু ইনবক্স মি, ঠিক আছে? আমার নামের বানান তো এতদিনে আশা করি জানোই, ওই নামের বানান দিয়ে আমার একটা ফেসবুক আইডি আছে। মেসেঞ্জারে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠায়ও যদি মেসেজ দাও, তাও আমি মেসেজ চেক করি। অনেকে যারা যাদের সাথে কথা হয়েছে তারা জানে। সো যদি এরকম লজ্জা লাগে, মানে বিষয়টা হচ্ছে তুমি এইচডব্লিউ দিলে তোমারই লাভ, তাই না? আমি তোমাকে একটা দুইটা ফিডব্যাক দিলাম, তোমারই লাভ। প্লাস আমি দেখলাম তুমি এইচডব্লিউ করছো, হ্যাঁ, এটার জন্য মানে আমি তোমাকে চিন্তা করলাম, এমএসএফটি তোমাকে দেখবে, প্লাস তোমার নিজের প্র্যাকটিস হবে, একটা প্র্যাকটিসের মধ্যে থাকবা। অনেক দিক দিয়ে ভালো, তো নিজের জন্যই করবা, ঠিক আছে? যেমন আমি এই যে পড়াই, এখানে আমি যাদেরকে রেসপন্সিভ দেখি তাদের প্রতি অবভিয়াসলি আমার আলাদা একটা সিম্প্যাথি, বলা ঠিক না, কি বলবো, ভালোবাসা আছে সহজভাবে বললে, তাই না? তাদের দিকে আমি খেয়াল করি কি করতেছে না করতেছে, তারা রেসপন্ড না করলে, তারা না আসলে, বা তারা যদি আমাকে কখনো নক করে, সেই ক্ষেত্রে আমি তাদের প্রতি হেল্পফুল হই। ইভেন তোমাদের এমএসএফ ক্লাসে আগে ক্লাস করতো কিন্তু এখন ক্লাস করে না, কিন্তু যখন ক্লাস করতো তখন খুব রেসপন্সিভ ছিল। এরকম দুই একজন আছে, তাদেরকে আমি এমনি পার্সোনালি হেল্প করে দিই তাদের যদি হেল্প লাগে। তো এই জিনিসগুলো কিন্তু, অ্যাডভান্টেজ গুলো কিন্তু পাবা। আমি অনেক ঝামেলায় থাকি, ব্যস্ত থাকি, বাট যদি আমাকে অ্যাপ্রোচ করো, আমি অবশ্যই কখনো হতাশ করব না, যদি আমি দেখি যে আমার ক্লাসের মধ্যে তোমরা প্রপার ওয়েতে রেসপন্সিভ আছো, ঠিক আছে? সো ক্লাস গুলাতে রেসপন্ড করবা। আজকে আমি কি বলতে গেলাম সেটাই আমি গেছি ভুলে, যা কি যেন একটা এইচডব্লিউ দিতে চাইছিলাম, আহা ভুলে গেছি। ও আচ্ছা, ইয়েস, মনে পড়ছে। ছোটবেলার এইচডব্লিউ তোমরা একটা জিনিস করবা আজকে ক্লাস শেষে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি আয়নিক বন্ধন গঠনটা দেখাইছি। তো আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, এই জিনিসটা তোমরা হচ্ছে এই যে দুইটা প্রসেস আছে, হ্যাঁ, ছোটবেলায় তোমরা একটা প্রসেস শিখছিলা। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ধরো লিথিয়াম আয়ন দিয়ে দেখাই, এটা হচ্ছে লিথিয়াম আয়ন, ঠিক আছে? দেখতে পাচ্ছ না আমার হোয়াইট বোর্ডটা? সবাই আশা করি, না দেখতে পারলে বইলো। জি ভাইয়া। ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখাই, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা, ঠিক আছে?
এই সর্ববহিঃ স্তরের সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। আর ফ্লোরিনেরটা যদি দেখাই, তাহলে ফ্লোরিন কি করবে, এটা ছোটবেলায় তোমরা আশা করি করছো। জি ভাই, এভাবে চিত্র এঁকে করছি। এক্স্যাক্টলি। তাহলে ফ্লোরিন কি করবে, ওই একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হবে। তো এখনো এইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। এই ইলেকট্রনটা এখানে চলে আসবে আর কি, এখানে সেখানে এসে বসবে। তো এইভাবে ছোটবেলায় যেটা করছো, আর যদি মনে না থাকে এসএসসির বইটা একটু দেখলেই মনে পড়বে এইভাবে। কিংবা আমি এই যে আমাদের বইয়ে যেভাবে আরেকটা সিস্টেমে দেখাইছি, যে সর্ববহিঃ স্তরের ইলেকট্রন গুলাই যেভাবে দেখাইছি, হ্যাঁ এইভাবে একে আমাকে দুইটা সমযোজী যৌগের গঠন দেখ, সরি, দুইটা আয়নিক যৌগের গঠন তুমি করে দিবা। ঠিক আছে, দুইটা, যে কোনো দুইটা তোমার ইচ্ছা মতো, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। হাইড্রোক্সাইড গুলা কঠিন হবে, হাইড্রোক্সাইড দরকার নাই। ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্লোরাইড, ফ্লোরাইড, যে সোডিয়াম বা অ্যালুমিনিয়াম যার হোক, এরকম দুইটা আয়নিক যৌগের গঠন তোমরা একে হচ্ছে তোমার ওই এমএসএফ ক্লাসে, এমএসএফ মানে সরি তোমাদের এইচএসসি গ্রুপে হচ্ছে আপলোড দিবা। আপলোড দেওয়াটাই ভালো, আপলোড দিলে সবাই দেখতেছে, এটা লজ্জার কিছু নেই, তুমি ভুল করলে ভুল করবা। তোমাদের এইখানে জানি না এমএসএফ এ ক্লাস করায় কিনা, একটা ছেলে ছিল, ওর ওর হচ্ছে তোমার, আমি পোস্টে রিপ্লাই করছি কিন্তু হচ্ছে ওর নামটা দেখে আমি ভাবছি ও মেয়ে, কিন্তু পরে বললো ছেলে। এরকম মজার মজার কাহিনীও হয়। বা একজন আপলোড দিছিল, সেটা কে ছিল মনে নাই, তার অনেকগুলো ভুল ছিল, ওই ভুলগুলো আমি দেখাই দিছি, তো সে যদি পরীক্ষায় ওগুলো লিখতো ডাব্বা পাইতো, আমি দেখানোর কারণে তার ভুলগুলো সঠিক হয়ে গেছে। তো লজ্জার কিছু নাই, তো তোমার পোস্ট দেখবে মানুষজন, লাইক কমেন্ট পাবা, রিয়াক্ট পাবা, এরকম পোস্ট করতে করতে এক সময় দেখবে একটা ফেমাস ফেস হয়ে গেছো। জি ভাই, মজা লাগে। এক্স্যাক্টলি। এগুলো তো ভালো, যখন তোমাকে অনেক মানুষ চিনবে তখন মানে একটা, এটা তো ভালো জিনিস না, তোমার অনেক মানুষ চিনতেছে। ঠিক আছে, তো পোস্ট করবা। আর যদি একান্ত পোস্টে প্রবলেম থাকে, আমাকে ইনবক্সে অ্যাপ্রোচ করো, আমার কোনো প্রবলেম নেই। আই উইল এনকারেজ ইউ টু পোস্ট থিংস। যাক, এইচডব্লিউটা তো বুঝতে পারছো আশা করি, বুঝছি সবাই এইচডব্লিউ। হ্যাঁ, আমি আরেকবার কোশ্চেন করি। জি জি জি, শিওর। এমন দুইটা যৌগ, মানে আয়নিক যৌগ দেখাবো, যেটা হচ্ছে ওই চিত্রটাও থাকবে, প্লাস হচ্ছে লুইস প্রতীকের মাধ্যমে ব্যাখ্যাটাও দেখাবো। দুই, মানে আমি বলি দুইটা, এইটা লুইস প্রতীক দুইটাই দেওয়া লাগবে না, যে কোনো একটা দিয়ে দেখাইলেই হবে। দুই আচ্ছা। যৌগের গঠন দেখাবা এরকম। ঠিক আছে, হয় এই চিত্র দিয়ে দেখাবা, আর নয় ওই যে যে চিত্রটা আমি দেখালাম এই চিত্র দিয়ে দেখাবা, যেটা তোমাদের সুবিধা মনে হয়। ঠিক আছে, কারণ এগুলো পরীক্ষায় তোমাদেরকে দেখাতে হবে, এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে। আর ভাইয়া হ্যাঁ জি, ভাইয়া কি ব্যাখ্যা দিব নাকি শুধু চিত্র এঁকে হালকা দিব? একটু ব্যাখ্যা লিখবা। ধরো পরীক্ষার হলে গতে আচ্ছা আসলে যেভাবে লিখবা না, সেভাবে একটু লিখলা, অত বেশি ডিটেলে যাওয়ার দরকার নাই, শর্টেই লেখো। আর আমি যেটা বলতেছি, আমাকে ইনবক্সে দিতে, আমার একটা কথা মনে পড়লো, এমএসএফ এর রুল হচ্ছে তোমাদের নোট পোস্টিং করতে হবে, তো আমরা ইনবক্সে দিয়ে লাভ নেই, নোট পোস্ট দেওয়াটাই ভালো। আলাদা করে ইনবক্সে দেওয়া প্রবলেম নাই, বাট পোস্ট করাটা বেটার, কারণ এটা রুলস এর মধ্যে আছে। আর এমএসএফ টিম তোমাদের উপরে নজর রাখতেছে সবসময়। ঠিক আছে, পোস্ট করবা। Okay? আমি তাহলে পড়াশোনাটাতে আগাই আজকে। উফ। আচ্ছা, এত কথা যখন বলছি, আর একটা আলোচনা লাস্টে করব, মনে করাই দিও, সেটা হচ্ছে তোমাদের লাস্ট উইকের শনিবারে যে ক্লাসটা নেই সেটা কবে নেওয়া যায় সেটা একটু ডিসকাস করব। ওকে, আমরা আয়নিক যৌগর হচ্ছে এই সব কিছু পড়ছি, আয়নিক যৌগ কেন গঠন হবে বা কোন বৈশিষ্ট্য থাকলে গঠন হবে, আর আয়নিক বন্ধনের গঠনের সীমাবদ্ধতা গুলা কি ছিল, এগুলো আলোচনা করছি আমরা। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব হচ্ছে আয়নিক যৌগের ধর্মগুলা নিয়ে। আয়নিক যৌগের এখানে 8টা সাধারণ ধর্মের কথা লেখা আছে, এই ধর্মগুলা কি, কেমন, এগুলা দিয়ে কি হবে না হবে, এগুলো একটু আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তো আয়নিক যৌগের প্রথম প্রথম যে ধর্ম, ভাই, আচ্ছা আপনি পিডিএফটা দিবেন বলছিলেন। হ্যাঁ আজকে দিয়ে দিব, আজকে তোমাদের পিডিএফ আর স্লাইড দুইটাই দিয়ে দিব, মনে আছে? ওকে। ওকে, প্রথম ধর্মটা কি, আচ্ছা আমরা আজকে পড়বো কি, জেনারেল প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ড। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট প্রপার্টি অফ an ionic compound or an ionic bond? কি লেখা আছে কেউ তো বলো। স্কেলার গঠন করে। এই যে থ্যাংক ইউ, কথা এই কথা একাই কথা কেন বলে, বাকিরা কি হইছে? কথা কম কথা বলে। না, কথা ভালো, অনেক কথা বলে, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, এই যে ভালো, কিন্তু বাকিরা কেন কথা বলে না, বাকিদের তো বলতে হবে।
আচ্ছা, ভাই আমার ঠান্ডা লাগছে, এইখানে নাহলে আমি কথা বলতাম। হ্যাঁ, তাসফিয়া কথা বলে, যখনই আমি বাংলায় বলি তখন সে কথা বলে, এছাড়া বলে না। আচ্ছা না, তাসফিয়া এছাড়াও কথা বলে। হ্যাঁ, এই মেয়েটাও ভালো আছে। আর এখানে সৌরভ মাঝে মাঝে একটু একটু কথা বলে। আর রুবাইয়া খালি আসার পর আর যাওয়ার সময় একটু কথা বলে, শেষ। আর কারো কোনো খোঁজ পাই না। আচ্ছা, যাই হোক, পড়াশোনাই করি আর কি করবো। আচ্ছা, এইগুলা তোমাদের অত বেশি ডিটেইলে নাই তোমাদের বইয়ে। তোমাদের বইটাতে আসলে একটু কম্প্যাক্ট করে দেওয়া, বাট আমি হালকা হালকা একটু পড়াই দেই। আয়নিক কম্পাউন্ডের একটা মেনশনেবল প্রপার্টি হচ্ছে সে ক্রিস্টাল ফর্ম করে, ঠিক আছে? ক্রিস্টাল বা কেলাস গঠন করে। কেলাস জিনিসটা কি আমরা অলরেডি পড়ছি আগে চ্যাপ্টার পড়ার সময়। কেলাস হচ্ছে হচ্ছে একটা কি বলে, একটা সুনির্দিষ্ট জ্যামিতিক গঠন, স্পেসিফিক শেপ or a specific formation or a specific structure is called crystal, ঠিক আছে? যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল বা কেলাসটা হচ্ছে ঘনাকার বা ঘনাকৃতি, ঘনকের মতো দেখতে আর কি, ঠিক আছে? এরকম হচ্ছে বিভিন্ন ধরনের আয়নিক যৌগগুলো হচ্ছে এক এক ধরনের ক্রিস্টাল বা কেলাস ফর্ম করে। এটা হচ্ছে আয়নিক যৌগের একটা বৈশিষ্ট্য। ক্রিস্টাল জিনিসটা কি আবারও বলে, এই যে একটা স্পেসিফিক ডিসিপ্লিনড জিওমেট্রিক্যাল শেপ অর জিওমেট্রিক্যাল স্ট্রাকচার হচ্ছে তোমার ক্রিস্টাল। আগের চ্যাপ্টারের হচ্ছে আমরা অলরেডি এটার ডেফিনেশন গুলো পড়ছি। আচ্ছা, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আয়নিক যৌগের সমরূপতা বা আইসোমরফিজম। এই জিনিসটা কি? এই জিনিসটা তোমাদের হচ্ছে একটু আননোন হওয়ার কথা, নতুন হওয়ার কথা। আইসোমরফিজম বলা হচ্ছে কি, দুইটা আয়নিক কম্পাউন্ডের সেম স্ট্রাকচার হওয়া, ঠিক আছে? ক্রিস্টাল স্ট্রাকচারটা সেম হওয়া। ক্রিস্টালিক স্ট্রাকচারটা কখন সেম হবে? যদি এদের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আছে এইটা সেম হয় আয়ন ফরমেশনের পর। যেমন সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আয়ন ফরমেশনের পরে তাদের ক্রিস্টালিক স্ট্রাকচারটা সেম হয়। আবার ফ্লোরাইড আর অক্সাইড আয়ন ফরমেশনের পরে এদের যে, সরি, ক্রিস্টাল স্ট্রাকচার বলতেছি কেন, ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসটা সেম হয়, ঠিক আছে? সোডিয়াম ম্যাগনেসিয়াম আয়ন আর ফ্লোরাইড আর অক্সাইড আয়ন এরা সবাই কি করে, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে, তাই না? এই জন্য এদের ক্রিস্টাল, এই তো গুড, থ্যাংক ইউ। এদের ক্রিস্টাল গুলো হচ্ছে সেম শেপের বা সেম স্ট্রাকচারের হয়, শেপ না, সেম স্ট্রাকচারের হয়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আইসোমরফিজম বা আয়নিক যৌগের সমরূপতা। তারপরে হচ্ছে খুবই কমন একটা প্রপার্টি আয়নিক কম্পাউন্ডের, সেটা হচ্ছে হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, ঠিক আছে? কেন হাই মেল্টিং আর বয়লিং পয়েন্ট হবে? কারণ হচ্ছে আমরা যখন আয়নিক কম্পাউন্ডকে মেল্ট করব বা বয়েল করব, তখন যেটা হবে, তখন এরা হচ্ছে কি হবে, এদের ভিতরকার যে আয়নিক যে কম্পাউন্ড, হ্যাঁ সরি, আয়নিক যে বন্ড, এই বন্ডটাকে ভাঙতে হবে। আর কেমিস্ট্রিতে যে কোনো বন্ড ভাঙা হচ্ছে খুব কঠিন এবং ডিফিকাল্ট একটা কাজ আর কি, ঠিক আছে? এবং বন্ড তোমার ভাঙতে হইলে অবশ্যই অনেক পরিমাণে এনার্জি সাপ্লাই দিতে হবে। আমি একটা জিনিস প্রতিদিনই বলি, সবসময় বলি, আচ্ছা আবার বলতেছি, কেমিস্ট্রির রুলস বা কেমিস্ট্রির একটা থিওরি আছে, একটা ইথিক্স আছে। সেটা কি? ওরে কিছু দিলে ওর থেকে কিছু পাবা, আর ও তোমাকে কিছু দিলে ওকে কিছু দিতে হবে, ঠিক আছে? মানে গিভ এন্ড টেক, সহজভাবে বললে। সো আমি যদি ওর থেকে বন্ড ভেঙে বের করে ফেলতে চাই, তাইলে ওকে আমার এনার্জি দিতে হবে, সিম্পল কথা। আর যে কোনো বন্ড ভাঙা ইজ টাফ, তো সেই জন্য তাকে আমরা এনার্জি সাপ্লাই দিব, এবং এই এনার্জি সাপ্লাই দেওয়ার কারণে এদের যে ইয়ে হয়, কি বলে, মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্ট হয়, এগুলো অনেক বেশি হয়। ওকে, জি। আচ্ছা, এরপরে হচ্ছে সলিবিলিটি, পানিতে দ্রবণীয়তা। আচ্ছা, তোমরা লাইক ফর লাইক সলিবিলিটি এই কথাটা কখনো শুনছো? লাইক ফর লাইক সলিবিলিটি? না। আচ্ছা, লাইক ফর লাইক মানে হচ্ছে আয়নিক যৌগ আয়নিক দ্রাবকে দ্রবীভূত হবে, সমযোজী যৌগ সমযোজী দ্রাবকে দ্রবীভূত হবে, এটাকে বলা হয় লাইক ফর লাইক, ঠিক আছে? এখন আমার বলো, পানি সমযোজী না আয়নিক? সমযোজী। এক্স্যাক্টলি। তাহলে পানিতে আয়নিক যৌগ কেমনে দ্রবীভূত হচ্ছে? পানিতে তো লবণ দ্রবীভূত হয়, দেখছোই। পোলার আয়নের জন্য। এক্স্যাক্টলি।
থ্যাংক ইউ ভেরি মাচ, শি ইজ কারেক্ট। পোলার আয়ন, পানি হচ্ছে একটা পোলার দ্রাবক, মানে পানির মধ্যে হচ্ছে পোলার দ্রাবক তো পোলারিটি বুঝোই। হবে না? আচ্ছা, হ্যাঁ পোলারায়ন পানির হবে মধ্যে নাকি পোলারিটি, পোলারিটি? না 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 না, পোলার পোলারায়ন হ্যাঁ তো আয়ন এক্স্যাক্টলি যেকোনো পোলার হয়। আয়নটাই, পোলার আয়নটা বলতে পারো মানে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এটা অনেক বেশি, ফলে এতে এদের মধ্যে হচ্ছে পার্শিয়ালি পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি হয়। হুম, তো এরা হচ্ছে এই জন্য এদের মধ্যে যে আয়নিক কম্পাউন্ড গুলা থাকে, এরা যে সলিবিলিটি মানে এরা সলিবল হয় বা দ্রবীভূত হতে পারে আর কি। ওকে, এটা হচ্ছে রিজন পানি হচ্ছে আয়নিক যৌগকে দ্রবীভূত করতে পারে, বা ওয়াটার ক্যান ডিজলভ আয়নিক কম্পাউন্ডস। আসফিয়া, তোমার যে আরো ইংলিশ ভার্সনের লোকজন আসার কথা ছিল, ওরা কি আসছে? মানে জানি না আমি অবশ্যই, এইখানে না ফ্রি ক্লাসে যেন আসবে। ফ্রি ক্লাসে ওরা করে দেখতে চাইছিল, দেন হচ্ছে ওদের ও যদি আচ্ছা ভালো আচ্ছা, লাগে প্রিমিয়াম ক্লাসে ভর্তি হবে বলেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে ঠিক আছে, নেক্সট উইকে তাহলে হয়তো। ওকে আচ্ছা, সো আয়নিক যৌগ কি হচ্ছে, পানিতে সহজে দ্রবীভূত হচ্ছে। কেমনে দ্রবীভূত হয়, এই জিনিসগুলা আমাদের আছে মনে হয়। কিভাবে হয় দেখাই, দেখো। এই যে ওয়াটার মলিকিউল আর সোডিয়াম ক্লোরাইডের আয়ন গুলাকে দেখানো হয়েছে। কি হয়, এই সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা পানিতে ডিজলভ করি বা দ্রবীভূত করি, তখন পানির যে নেগেটিভ অক্সিজেন, সেই নেগেটিভ অক্সিজেনটা সোডিয়ামকে ঘিরে ধরে এবং ক্লোরাইড থেকে তাকে আলাদা করে ফেলে। সিমিলারলি ক্লোরাইড আয়নকে পানির যে পজিটিভ হাইড্রোজেন পার্টগুলা, তারা হচ্ছে ঘিরে ধরে এবং ক্লোরাইডকে সোডিয়াম আয়ন থেকে আলাদা করে ফেলে। ওকে, সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড আয়ন আর dispatched from each other or distanced from each other by attraction of partially negative hydrogen and partially negative oxygen and partially positive hydrogen। ঠিক আছে, নেগেটিভ অক্সিজেন সোডিয়ামকে আর পজিটিভ হাইড্রোজেন ক্লোরাইডকে একজন আরেকজন থেকে দূরে সরায় ফেলে আকর্ষণের মাধ্যমে। এই যে কাজটা হয়, এই কাজটাকে বলা হয় হাইড্রেশন। হাইড্রেশনের কারণে হচ্ছে পানিতে আমাদের যে আয়নিক প্রোডাক্ট গুলো আছে এগুলা বা আয়নিক কম্পাউন্ড গুলো আছে এগুলো ডিজলভ হয় বা দ্রবীভূত হয়। কারণ কি এই জিনিসটুকু বুঝতে প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, এখন কিভাবে দ্রবীভূত হবে, এইখানে দুই ধরনের শক্তি বা এনার্জির কাজকর্ম আছে। একটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি, আরেকটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিটা কি দেখো, এই যে সোডিয়াম ক্লোরাইডের এইটা হচ্ছে ল্যাটিস। হ্যাঁ, এই জিনিসটা, এই স্ট্রাকচারটাকে বলে ল্যাটিস বলা হচ্ছে, বা ক্রিস্টালকে আর কি। এই যে ল্যাটিস, এই ল্যাটিসটাকে ভাঙতে যে পরিমাণ এনার্জি দিতে হবে সেটাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। ঠিক আছে, আর এই যে হাইড্রেশন হচ্ছে মানে অক্সিজেন সোডিয়ামকে অ্যাট্রাক্ট করতেছে আর ক্লোরাইডকে হাইড্রোজেন অ্যাট্রাক্ট করতেছে, এই হাইড্রেশনের ফলে যে এনার্জি রিলিজ হয় সেটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। তাহলে আমাকে বলো তো, এই ল্যাটিস এনার্জি, হ্যাঁ, আর হাইড্রেশন এনার্জির মধ্যে কোনটা বড় হইলে আমার দ্রবীভূত হবে যৌগটা? ল্যাটিস এনার্জি। হাইড্রেশন এনার্জি। আচ্ছা হ্যাঁ, হাইড্রেশন এনার্জি, ল্যাটিস এনার্জি না, সরি আসফিয়া, আই থিঙ্ক তুমি আনসারটা দিছো। হাইড্রেশন এনার্জিটা বড় হতে হবে। থ্যাংক ইউ, যে সঠিক উত্তর দিছো তার নামটা আমি ধরতে পারিনি ভাইয়া, একসময় নামটা বইল। ঠিক আছে, ল্যাটিস এনার্জিটা হচ্ছে কম হতে হবে, হাইড্রেশন এনার্জিটা হচ্ছে বেশি হইতে হবে। আপনার কোশ্চেনটা কি ছিল? না, কোশ্চেনটা বুঝিনি। কোশ্চেনটা হচ্ছে ল্যাটিস আর হাইড্রেশন এনার্জির মধ্যে কি রিলেশন হইলে আমার এই ধরো এই ল্যাটিসটা দ্রবীভূত হবে পানিতে। ও হ্যাঁ, তাহলে তো হাইড্রেশন এনার্জি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা, যেটা বলতেছিলাম, কেন হাইড্রেশন এনার্জি বেশি হইলেই সে ল্যাটিসটাকে ভাঙতে পারবে, ভেঙে তাকে ডিজলভ করতে পারবে, খুব সিম্পল।
এই যে এই সাইডের যে এনার্জি, এই এনার্জিটা যখন বেশি হবে তখন সে এই ল্যাটিসটাকে ভেঙে ফেলবে, ভেঙে হচ্ছে তাকে ডিজলভ করবে। ওকে তাসফিয়া, বুঝতে পারছো আপু এখন? জি ভাইয়া। আচ্ছা ওকে, এই যে এখানে লিখছে যে কেলাস ল্যাটিস ভাঙার শক্তির চেয়ে বেশি হলে ওই যৌগ পানিতে দ্রবীভূত হবে। সো দ্য সাপ্লাইড হাইড্রেশন এনার্জি has to be greater than the lattice energy. Then the lattice will be broken and it will dissolve in water. এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, এই জায়গাতে এই ব্যাখ্যাটা আছে, সেটা হচ্ছে সিলভারের যে ইয়েগুলো আছে, হ্যালাইড গুলো আছে, সিলভারের হ্যালাইড হচ্ছে 4টা, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আর ফ্লোরাইড। এর মধ্যে আমাদের এই 3টা হ্যালাইড, সিলভারের এই 3টা হ্যালাইড হচ্ছে পানিতে ডিজলভ হয় না বা দ্রবীভূত হয় না, বাট সিলভারের ফ্লোরাইডটা পানিতে দ্রবীভূত হয়। তার রিজন কি? কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। মিনিট, হ্যাঁ ওইভাবে আর কি কানেকশনটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সঠিক উত্তর। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা সঠিক, বাট বেসিক্যালি এটার চেয়েও মানে এটা মানে একটা ইনডিরেক্ট রিজন। ডিরেক্ট রিজন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফ্লোরাইড হচ্ছে অনেক বেশি রিঅ্যাক্টিভ, আর সবচেয়ে মেইন রিজন হচ্ছে ফ্লোরাইডের যে আয়ন, এটার সাইজ খুবই ছোট। এমনিতেই ফ্লোরিন ছোট সাইজে, এর মধ্যে যখন আবার আরেকটা ইলেকট্রন ঢুকে তখন আরো ছোট হয়ে যায়, কারণ চার্জের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। ফলে হচ্ছে ফ্লোরিনের যে হাইড্রেশনটা সেটা খুব ইন্টেন্সলি হয়। ইন্টেন্স হাইড্রেশন হওয়ার কারণে সিলভার ফ্লোরাইডের হাইড্রেশন এনার্জিটা তাদের ল্যাটিস এনার্জিকে ক্রস করতে পারে, ফলে হচ্ছে সিলভার ফ্লোরাইডটা ডিজলভ হয়, বাট সিলভারের যে বাকি হ্যালাইড গুলা সেগুলা ডিজলভ হইতে পারে না। ওকে, সবাই বুঝছি? জি। থ্যাংক ইউ। আবার এমন কিছু কিছু কম্পাউন্ড আছে, আয়নিক কম্পাউন্ড, যাদেরকে তুমি রুম টেম্পারেচারে যদি ওয়াটারে ডিজলভ করতে যাও ডিজলভ হবে না, বাট যদি একটু পানিটাকে হিট দাও তাহলে তারা ডিজলভ হয়ে যাবে। যেমন ম্যাগনেসিয়াম, সরি, লেড ক্লোরাইড হচ্ছে একটা এক্সাম্পল। রিজন কি বলতে পারবা? কেউ পারবে না? আমি কোশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, কিছু কিছু আয়নিক যৌগ ঠান্ডা পানিতে বা রুম টেম্পারেচারে পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু গরম পানিতে দ্রবীভূত হয়। Some ionic compounds are dissolved in hot water, not in normal temperature. Why? ওই যে গরম পানিতে এক্সট্রা তাপ পায় তখন কি তাদের বন্ড গুলা ভেঙে যায়। Exactly. গরম পানিতে যেটা হয় যে ওই এক্সেসিভ হিটটা থাকে, ওই হিটটা হচ্ছে আমাদের হাইড্রেশন এনার্জির সাথে অ্যাড হয়ে ল্যাটিসটাকে ভাঙতে পারে, ফলে হচ্ছে সে দ্রবীভূত বা ডিজলভ হয়ে যায়। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দ্রবণীয়তার আলাপচারিতা। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ল্যাটিস আর হাইড্রেশন এনার্জি যে কথাটা বললাম, এটা তোমাদের বইয়ে কোন এক চ্যাপ্টারে জানি আছে। এখন যে চ্যাপ্টারেই থাক, আমি এই চ্যাপ্টারেই পড়াই দিলাম, ঠিক আছে? এই চ্যাপ্টারেও থাকতে পারে। আচ্ছা, মানে যদি কেউ বইয়ে না পাও সেই জন্য বললাম আর কি। ওকে, তারপরে হচ্ছে কি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ আয়নিক কম্পাউন্ডস। আয়নিক কম্পাউন্ড খুব ভালো মানের তড়িৎ পরিবাহী হয়। তো তোমরা কেউ কেউ কখনো দেখছো সোডিয়াম ক্লোরাইডের তার বা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড দিয়ে তড়িৎ প্রবাহিত করতেছি, কানেকশন দিচ্ছি, দেখছো এগুলো? না। না। আচ্ছা, এগুলো আসলে পসিবলই না। পসিবল না কেন? এই যে এখানে লিখছে, কঠিন অবস্থায় আয়নিক যৌগে কি হয়, কেলাস যে থাকে এরা অত্যন্ত স্ট্রংলি বন্ডেড থাকে। মানে আমাদের ইয়ে করার জন্য কি দরকার, ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটির জন্য আমাদের কি দরকার বলতে পারবা? মেইনলি আমাদের আয়ন, ইলেকট্রনের প্রবাহ। এক্স্যাক্টলি, আয়নের প্রবাহ, সহজভাবে বলে, বাট চার্জের মুভমেন্ট, সেটা যে কোনো ফর্মের চার্জ হতে পারে। আমরা ইলেকট্রন দেখি সবচেয়ে কমনলি, বাট মানে যে কোনো ধরনের আয়নের মুভমেন্ট হইলেই সেখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা পসিবল। সো সলিড অবস্থায়, ঠিক আছে, বা কঠিন অবস্থায় আয়নিক কম্পাউন্ডের হচ্ছে যে আয়নগুলো এরা খুব স্ট্রংলি বন্ডেড থাকে।
এটা খুব সিম্পল হিসাব। তো সেখানে আয়নের মুভমেন্ট ইম্পসিবল। বাট আমি যদি এদেরকে আইদার ডিজলভ করি, এই যে অ্যাকুয়াস সলিউশনে নিছি জলীয় দ্রবণে, অর একে লিকুইড করে ফেলি অর্থাৎ গলায় ফেলি, ঠিক আছে? সো ইন ডিজলভড স্টেট অর ইন লিকুইড স্টেট এদের কি হবে, এই আয়নিক কম্পাউন্ডের যে আয়নগুলা এরা মুভমেন্ট শো করে। এবং এটা তোমরা ছোটবেলায় যখন ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ পড়ছো তখন অলরেডি দেখছো। তো তখন এদের মধ্যে, হ্যাঁ কিছু, থ্যাংক ইউ। তো তখন হচ্ছে এদের চার্জের মুভমেন্ট হয়, ফলে এরা হচ্ছে তড়িৎ পরিবহন বা ইলেকট্রিসিটি কনভার্ট করতে পারে, ঠিক আছে? সো ডিজলভড অবস্থা মানে জলীয় দ্রবণে বা অ্যাকুয়াস সলিউশনে অথবা গলিত অবস্থায় এরা হচ্ছে তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে? এবং এদের তড়িৎ পরিবহনের এইসব ডিটেল আমরা হচ্ছে সেকেন্ড পেপারে পড়বো। সেকেন্ড পেপারে তড়িৎ রসায়নের আলাদা চ্যাপ্টার আছে। আচ্ছা, লাস্ট একটা জিনিস, আয়নিক যৌগের ভঙ্গুরতা। ভঙ্গুরতাটা কি? আয়নিক যৌগের মধ্যে হচ্ছে এরকম দেখো, আয়নিক কম্পাউন্ডের ভিতরে এইভাবে হচ্ছে সজ্জিত থাকে আমাদের আয়নগুলা। তো ধরো আমি হচ্ছে তোমার এটার উপরে ফোর্স দিলে কি হয়, ধরো এই লেয়ারটা এই লেয়ারের থেকে সরে যায়, এরকম সরে যাইতে পারে, ঠিক আছে? একটুখানি সরে গেলে কি হবে দেখো, এই সেম সেম চার্জ গুলো একজন আরেকজনের কাছাকাছি চলে আসবে, ফলে হচ্ছে রিপালশন বা বিপুল পরিমাণে বিকর্ষণ সৃষ্টি হবে, তখন এরা ভেঙে যাবে। সো আয়নিক যৌগগুলোর কি সহজে ভেঙে ফেলা যায়, মানে গুঁড়ো গুঁড়ো করে ফেলা যায়। যেমন লবণ, খুব সহজ এক্সাম্পল, সোডিয়াম ক্লোরাইড। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম লবণই হচ্ছে তোমার আয়নিক কম্পাউন্ড। লবণগুলোকে গুঁড়ো গুঁড়ো করার কোনো ব্যাপার, দুমদাম গুঁড়ো করে ফেলা যায়। তারপর ধরো তোমরা চুন যদি দেখে থাকো বা চুনা পাথর যদি দেখে থাকো, পাথর তো ভঙ্গুর অবভিয়াসলি, বা চুন যেটা সেটা ভঙ্গুর, তো এদেরকে হচ্ছে তোমার সহজেই ভেঙে ফেলা যায়। একটা কথা কি, আয়নিক যৌগের বিক্রিয়ার দ্রুত গতি, মানে ionic compounds are very reactive or they have a fast rate of reaction, they react very quickly, ঠিক আছে? কুইকলি এই কারণে রিয়াক্ট করে কারণ এদেরকে যখন তুমি দ্রবণে নাও তখন এরা আয়োনাইজ হয়ে যায়, ঠিক আছে? আয়োনাইজ হয়ে যায়। বিক্রিয়া করার জন্য এইটাই সবচেয়ে মূল মানে মেইন নিড, সেটা হচ্ছে যে কম্পাউন্ডটা তুমি নিবা তার ভিতরের যে আয়নিক বন্ড আছে, ভিতরে যে বন্ড আছে, সে যদি তাড়াতাড়ি ভাঙে তাইলেই সে তাড়াতাড়ি রিয়াক্ট করতে পারবে, ঠিক আছে? তো যেহেতু এদেরকে জাস্ট ডিজলভ করলে এদের আয়নগুলা একজন আরেকজনের থেকে ডিট্যাচ হয়ে যায় ইজিলি, সো এরা খুব ফাস্ট রিয়াক্ট করতে পারে। সহজ জিনিস, ঠিক আছে? আচ্ছা, এই লাস্টেরটা দরকার নেই, লাস্টেরটা কোনো কামের জিনিস না। তাহলে আমরা আয়নিক কম্পাউন্ডের হিসাব কিতাব বুঝছি, এখন আমরা বুঝবো না আয়নিক কম্পাউন্ড সম্পর্কে সবকিছু? কিভাবে বুঝবো, কিন্তু আমার একটা অন্য কোশ্চেন ছিল। জি জি আপু বলেন। এই যে আয়নিক বন্ধনের যে কেলাস গঠন হয়, কেলাসগুলো আকৃতি আমরা মানে কিভাবে বুঝবো যে এটা ঘন আকৃতি হবে নাকি অন্য কোনো আকৃতির হবে? আচ্ছা, দ্যাটস আ ফাইন কোয়েশ্চেন। আচ্ছা, জিনিসটা কি আসলে আকৃতি যে আমরা কেলাসে দেখি, এই কেলাসের আকৃতিগুলো কিন্তু এরকম না যে আমরা বুঝছি এরকম হবে তাই জন্য এরকম হয়েছে। বিষয়গুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি করছি, অনুবীক্ষণ যন্ত্রে দেখছি, মাইক্রোস্কোপে দেখছি, দেখার পরে দেখছি এটার আকৃতি এরকম, তারপরে সেই ব্যাখ্যাটা কেমিস্ট্রিতে দেয়া হয়েছে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি যৌগের যে ক্রিস্টাল গুলা বা কেলাস গুলা, এগুলোর আকৃতি আসলে আমরা প্রথমে জানতে পারছি মাইক্রোস্কোপ দিয়ে অ্যানালাইসিসের মাধ্যমে, তারপরে সেটা কেন এমন হইলো সেটার ব্যাখ্যাটা কেমিস্ট্রিতে দেয়া হয়েছে। বাট অনেক ধরনের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো মাধ্যমে আসলে অনেক সময় জানা যায় যে একটা যৌগের আকৃতি কেমন হইতে পারে। সেটা আমরা যখন একটু পরেই আছে মনে হয় এই চ্যাপ্টারেই আছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন জিনিসটা পড়বো, ওখানে দেখবা যে আমরা অণুর যে আকৃতি সেটা প্রেডিক্ট করতে পারবো। যদিও সবসময় যে প্রেডিকশন 100% কি মানে রাইট হবে না, বাট একটা আইডিয়া দেয়া যাবে যে হ্যাঁ, যে এইরকম হইতে পারে এক একটা কম্পাউন্ডের যে শেপ সেটা, ঠিক আছে? আমি কি তোমাকে স্যাটিসফাই করতে পারলাম কথা? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের
কাহিনী। এখন হচ্ছে আমরা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন নিয়ে পড়াশোনা করব। তোমরা ছোটবেলায় কি সমযোজী বন্ধন পড়েছো কেউ? না কেউ না, সবাই তো পড়েছো, কারো কি মনে আছে? হ্যাঁ, আচ্ছা, কি আছে সমযোজী বন্ধন, কেমনে কি হয় বলতে পারবা? দুটা অমূল্য তাদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। দুইটা নন মেটাল। তাসফিয়া কি বলছো? দুইটা নন মেটাল, আচ্ছা হ্যাঁ, কথা সত্যি। দুইটা যৌগ বা নন মেটালিক কম্পাউন্ড আর কি পরস্পরের সাথে হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই তোমাদের কি ফর্ম করে, একটা বন্ড ফর্ম করে। আচ্ছা তোমাদেরকে একটা ভিডিও দেখাই, আমার এই ভিডিওটা অনেক পছন্দ হয়েছিল, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই ভিডিওটা। আয়নিক কম্পাউন্ডের মতনই খুব, মানে ভিডিওটাও ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি যে আয়নিক কম্পাউন্ডেরই তা না, বাট কাইন্ড অফ আয়নিক কম্পাউন্ড। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। ওই রে ভাই, এক সেকেন্ড দাঁড়াও, আমি শেয়ার দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? এখনো আসে না অবশ্যই, আসছে না স্ক্রিনটা? কি হয়ে আসছে? এই যে দেখো, এখানে কি হয়েছে, একটা কুকুর হচ্ছে একটা বিপদের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো একটা লোক অনেক উঁচা একটা জায়গা থেকে নামছে একে বাঁচাইতে, এটা টেনে দিয়ে এই যে উঠাইছে, দেখছো এই ঢালটা বেয়ে এসে নামছে। এখন সে এখান থেকে উঠে কেমনে সেটা দেখো। দেখো এই যে বন্ড ফর্ম হচ্ছে আস্তে আস্তে। এখনো কিন্তু লোকটাকে রিচ করতে পারতেছে না, অনেকখানি দূরত্ব রয়ে গেছে। এখন কি হয় তারপর দেখো, লোকটা উঠতেছে কিন্তু পারতেছে না রিচ করতে। এই যে লোকটা ঠিকই রিচ করছে ওদেরকে, কিন্তু এখন লোকটা হচ্ছে কুকুরটাকে ধরতে পারতেছে না। লোকটা আবার চলে আসছে। এখন এই যে আরো দুজন মানুষ আসছে, দেখো এখন সবাই মিলে আবার বন্ড ফর্ম করবে। দেখছো সুন্দর না ভিডিওটা? জি ভাইয়া। এবার বুঝছো আয়নিক মানে এটাই হচ্ছে অনেকটা কোভ্যালেন্ট বন্ডের মতোই হচ্ছে। ওরা যেমন নিজেদের হাতগুলা শেয়ার করছে, কোভ্যালেন্ট বন্ডিং এ হচ্ছে ইলেকট্রন গুলা শেয়ার হবে। ঠিক আছে, কিভাবে ইলেকট্রন গুলা শেয়ার হবে এটা পড়ছো ছোটবেলায়, তারপর একবার দেখাই। ধরো হাইড্রোজেনের সবচেয়ে সহজ এক্সাম্পল, H2 অণু গঠন করে, তোমরা সবাই জানো যে হাইড্রোজেন H2 গঠন করে থাকে। কেন H2 গঠন করে? হাইড্রোজেনের লাস্ট ইলেকট্রন শেলে হচ্ছে একটা ইলেকট্রন, অ্যাকচুয়ালি হাইড্রোজেনে একটা ইলেকট্রন শেল আছে, একটা ইলেকট্রন আছে, আরেকটা হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন আছে। এদের যদি স্টেবিলিটি অর্জন করতে হয় তাহলে এরা কার ইলেকট্রন কনফিগারেশন অর্জন করতে চাবে? হিলিয়ামের। হিলিয়াম। এক্স্যাক্টলি, হিলিয়ামের হচ্ছে 1s2। তখন কি করে, এই দুইটা হাইড্রোজেন নিজেদের যে লাস্ট ইলেকট্রনটা আছে সেটাকে সিম্পলি শেয়ার করে। তখন এই ইলেকট্রনটা কি হয়, এই দুইটারই
চারিদিকে ঘুরতে থাকে, এইভাবে দুইটারই চারদিকে ঘুরতে শুরু করে, ঠিক আছে? ফলে হচ্ছে ওরা ফিল করে যে ওদের দুইজনেরই হচ্ছে ইলেকট্রনটা কি আছে, মানে ওই লাস্ট অরবিটালটা হচ্ছে 1s2 এরকম তারা ফিল করে আর কি, সহজভাবে বললে। এটাই হচ্ছে বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ডিং এর মূল থিম, একজন আরেকজনকে কমপ্লিটনেস দান করে। ঠিক আছে, বিষয়টা কি বুঝা গেছে? জি। আচ্ছা, সো ডেফিনেশন দিতে দিলে এই যে ডেফিনেশন এখানে আছে, তোমাদের বইয়েও আছে, পড়লেই হবে, খুব ইজি এই জিনিসগুলো নিয়ে আমি বেশি যাচ্ছি না, কারণ ছোটবেলায় এগুলা পড়ছো। তো সমযোজী বন্ধন গঠনের শর্ত, হোয়াট উইল বি দ্য কন্ডিশন টু ফর্ম আ কোভ্যালেন্ট বন্ড? ফার্স্ট অফ অল এটা হচ্ছে নন মেটালের মধ্যে হয়, ঠিক আছে? মেটাল আর নন মেটাল হইলে তাদের মধ্যে ন্যাচারালি হচ্ছে আয়নিক বন্ডই হবে, আর শুধু দুইটা মেটাল কখনোই নিজেদের সাথে রিঅ্যাকশন করে না, সো এটা জাস্ট দুইটা নন মেটালের মধ্যে পসিবল। আর কি করবে, দুইটা নন মেটালে নিজেদের মধ্যে কি সেম নাম্বারের ইলেকট্রন শেয়ার করবে, যেমন এখানে এও একটা দিছে, এও একটা দিছে, বেশিও দিতে পারে। কিরকম, ধরো যদি আমরা একটা O2 নিয়ে চিন্তা করি, O2 নিয়ে চিন্তা করি, O2 এর মধ্যে কি হয়, অক্সিজেনের হচ্ছে লাস্ট, অক্সিজেনের লাস্ট শেলে কয়টা থাকে, 6টা থাকে না? 6টা। হুম, ধরো এই অবস্থায় আছে অক্সিজেনের লাস্ট শেলের ইলেকট্রন, আর একটা অক্সিজেনের ধরো আছে এই এই আর এখানে। তো কি করবে, এরা এরা শেয়ার করবে, তাহলে অক্সিজেনের কি হবে, অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে, হাইড্রোজেনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়েছিল। সো এই হচ্ছে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ডিং এর বিষয়টা বিষয়টা। হ্যাঁ, আমি একটা কথা বলি। জি জি জি। আপনি যে বললেন মেটাল মেটাল আর কি কোনো বন্ড গঠন করে না, হ্যাঁ কিন্তু আমি যে ধাতব বন্ধন পড়ছি। হ্যাঁ, ধাতব বন্ধনটা হচ্ছে এখনো পড়ি নাই, পড়লে বুঝবা ধাতব বন্ধন হচ্ছে একটা ধাতুর মধ্যকার বন্ধন, মানে জাস্ট একটা ধাতুর স্ট্রাকচারের মধ্যে যে বন্ডটা থাকে, দুইটা মেটালের মধ্যে না, ঠিক আছে? আর মানে দুইটা একই রকম। মানে ধরো সোডিয়ামের ভিতরে, শুধু সোডিয়াম, ওই সোডিয়ামের ভিতরেই হচ্ছে মেটালিক বন্ড আছে, ও আচ্ছা। এরকম। আর ধাতু পরস্পরের সাথে বন্ডিং করে না, কিন্তু তোমরা এক ধরনের মানে ইয়ের নাম শুনবা, সংকর ধাতু বা কম্পোজিট মেটালের নাম শুনবা, অ্যালয় বলে ওগুলারে, আসলে কম্পোজিট মেটাল না বইলা। তো ওগুলা হচ্ছে মিক্সচার অফ এলিমেন্টস, হ্যাঁ, বা মিক্সচার অফ মেটালস, ওরা নিজেদের মধ্যে বন্ড ফর্ম করতেছে না কোনো, বাট মিক্সচার তৈরি করতেছে। অ্যালয় গুলা সামনে এক সময় আছে, পড়বো আমরা। বাট দুইটা মেটাল কখনো নিজেদের মধ্যে রিয়াকশন করে না। আচ্ছা, এই যে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাইলাম, ডট এন্ড ক্রস মেথড, এই মেথডটা ওরাও দেখাইছে। তো তোমাদের পরীক্ষার হলে যদি কোয়েশ্চেন আসে, ঠিক আছে, বন্ড ফরমেশনের বা কোভ্যালেন্ট বন্ড শো করার, তখন তোমরা এই প্রসেসটাতেই হচ্ছে শো করবা। মানে পরীক্ষায় কিভাবে আসবে, ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিবে, এই ইলেকট্রন কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে তোমাদের বন্ড দেখাইতে হবে, যে কোন ধরনের ইলেকট্রনিক কনফিগারেশনে কোন ধরনের বন্ড ফর্ম হবে। আমি তোমাদেরকে জাস্ট বন্ড সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি, তারপরে আমরা একবারে যে হাইব্রিডাইজেশন সম্পর্কে পড়বো, পোলার আয়নটাও আরেকবার একটু ডিটেইলে পড়বো পরে। আচ্ছা, এইখানে আর সেরকম কিছু নাই। আচ্ছা, এখানে দেখো, সেম সেম, আমি তো খালি সেম দুইটার মধ্যে দেখাইছি, ডিফারেন্ট ডিফারেন্ট নন মেটালের মধ্যে হইতে পারে, যেমন এই যে হাইড্রোজেনের একটা আছে, অক্সিজেনের দুইটা আনপেয়ার আছে, লোন পেয়ার বলে এগুলাকে, লোন পেয়ার বলে, সরি না, লোন পেয়ার, আনপেয়ার ইলেকট্রন বলে। হ্যাঁ, এই যে যেগুলা সিঙ্গেল সিঙ্গেল থাকে আর কি, এগুলাকে। তো যার যতগুলা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তার ততগুলা হচ্ছে তোমার ইয়ে ফর্ম হবে, কি বলে, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, সে ততগুলা ফর্ম করবে। অক্সিজেনের যেহেতু দুইটা আনপেয়ার্ড আছে, সে দুইটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে। হাইড্রোজেনের একটা আছে, সো সেখানে দুইটা হাইড্রোজেন এসে অ্যাড হচ্ছে দুইটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের জন্য। আবার কার্বনের হচ্ছে 4টা সিঙ্গেল পেয়ার আছে। আচ্ছা, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি বেসিক্যালি আমরা একটু দেখি। কার্বনের হচ্ছে 6, তাই না? তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2,
2s2 2p1 2p1 এরকম অবস্থা, তাই না? xy এরকম হচ্ছে বেসিক্যালি। বাট এইখানে দেখো, এইখানে আমি একটা স্টার মার্ক দিছি। স্টার মানে কি কেউ বলতে পারবা? এক্সাইটেড অবস্থায়। এক্স্যাক্টলি, এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থা। কার্বনটা যখন রিয়াকশনে আসতেছে তখন সে কিছুটা হইলো এক্সাইটেড আছে। এই এক্সাইট যে কোনো কি বলে অ্যাটম যখন এরকম এক্সাইটমেন্টে আসে তখন সে ম্যাক্সিমাম সংখ্যক লোন পেয়ার ফরমেশনের চেষ্টা করে। সো এইখানে যেহেতু কার্বনের একটা 2p অরবিটাল খালি আছে, সো কার্বন করে কি তার 2s এর একটা ইলেকট্রন এইখানে দিয়ে দেয়। সো এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়ে যায়। সো কার্বনের এখন সিঙ্গেল বা আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা হইল? 4টা। 4টা, এক্স্যাক্টলি। এই 4টার সাথে 4টা হাইড্রোজেনের কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয়। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি নিচে আর কি, 4টা হাইড্রোজেন, ঠিক আছে? জি তো ভাইয়া। হচ্ছে CH4টা আমাদের ফর্ম করে। সো এইটাই হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ডের বিষয়টা। কার্বন 6ও হয়। না, কার্বনের কখনো 6, কার্বনের 4 এর উপরে কোনো ব্যালেন্স নাই বা যোজনী নেই, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, 6 কারা হয় ওইসব যে এখনই দেখাই, একদম আমাদের টপিক বেস যাইতে হবে তা তো না, এটা আমাদের কাজে লাগবে। এই জিনিসটা যেহেতু দেখাইছি একটু বলি। আমরা যেমন বিভিন্ন এলিমেন্টের দেখি যে এরা মোর দেন ওয়ান ব্যালেন্স শো করে, একের অধিক যোজনী দেখায়। বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের সালফার। সালফারের 2, 4, 6 তিনোটা যোজনী আছে। এটা কিভাবে ফর্ম হয় এটা একটু দেখো। সালফারের হচ্ছে 1s2 2s2 2p6 দেন 3s2 3p হচ্ছে কত হবে? কেউই বলে না রে, আমি একা মানুষই খালি পরিশ্রম করতেছি। 3p4, রাইট? এটা হচ্ছে সালফারের নর্মাল স্টেট। জি ভাইয়া। এতক্ষণ কি ভাইয়া? XYZ হবে না 3px দিলাম। হ্যাঁ, সরি, হ্যাঁ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই যেটা লিখি নাই, ধরে নাও আছে, ঠিক আছে? আমি একটু নিজের কষ্ট কমাইছি আর কি। হ্যাঁ, এক্স ওয়াই জেড হবে। আচ্ছা, তো এইটাকে যখন আমি এক্সাইটেড করব সালফারকে, এই আচ্ছা যাই হোক, এই স্টেটে দেখো এখানে কয়টা লোন পেয়ার আছে? এখন 2টা আছে। পেয়ার আছে 2টা, হ্যাঁ। তো এই 2টা আনপেয়ারের জন্য সে হচ্ছে ভ্যালেন্স 2 শো করবে বা যোজনী 2 শো করবে, ওকে? এখন সালফারকে যদি আমি এক্সাইটেড করি, এক্সাইটেড করলে কি হবে দেখো, সালফারের কিন্তু যেহেতু থার্ড শেল, এটা থার্ড শেলে কিন্তু 3D পসিবল, বাট 3D তে কোনো ইলেকট্রন নাই। বাট যেহেতু এটা থার্ড শেল, সো এখানে 3D পসিবল। সালফারকে এক্সাইটেড করলে জাস্ট 3s, সরি, এই 3p এর থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে। তখন কি হবে? তখন এটা ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3s2 3p1 3p1 3p1। আচ্ছা, কেউ কিন্তু এই 3p1 মানে এখানে এক্স ওয়াই জেড গুলা লিখবা, হ্যাঁ আমি লিখি নাই কষ্ট একটু কমানোর জন্য। এইখানে আর একটা চলে আসবে এখান থেকে, তাই না? তো এখন হইতে লোন পেয়ার, সরি আনপেয়ার ইলেকট্রন কয়টা হইলো? 4টা। ভাইয়া। তাহলে এরা ব্যালেন্স বা যোজনী কত শো করবে? 4। 4, exactly. সালফারকে যদি আরো এক্সাইটেড করে দাও, হ্যাঁ এটারে তোমার আর ভালো লাগতেছে না, তুমি আরো এটারে হিট দিলা বা যেভাবে হোক এটা এক্সাইটেড করলো, হিট দিলেই হয়। তখন কি হবে? এই 3D এর মধ্যে কয়টা অরবিটাল পসিবল বাচ্চারা বলো তো? 5টা। 5টা, এক্স্যাক্টলি। এখানে জাস্ট আমি একটা শো করছি, তো এখানে আরো আছে, আরো 4টা খালি আছে। এক্স্যাক্টলি। তখন কি হবে? এই এস থেকে আরেকটা ইলেকট্রন এখানে 3D তে, আরেকটা 3D খালি অরবিটালে চলে আসবে। তখন হবে কি 3s1 3p1, আরেকটা 3p1, আরেকটা 3p1, 3D এর একটাতে 1, আরেকটা 3D তে 1। সো তখন সে
ভ্যালেন্স 6 শো করবে বা যোজনী 6 শো করবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা ভাই, এই যে ইলেকট্রনটা মানে 3s থেকে 3d তে গেল, এটা কি সরাসরি জাম্প করে নাকি 3s থেকে 3p এভাবে সিরিয়ালে যায়? না, সরাসরি জাম্প করে। সিপি তো খালি নাই, সিপিতে কেমনে যাবে? না, ওই যে 3p তে গেল, 3p টা আবার ওটাতে গেলে, এভাবে বলতেছিলাম। যেভাবেই যাক আলটিমেট রেজাল্ট তো সেমই। সো মানে ওইটা ফার্স্টে নিয়ে পি এর গুলা ডিতে যাবে, তারপরে এস এর গুলা পিতে আসবে এভাবে। বুঝছি ওর কথাটা, বুঝতে হ্যাঁ। ও মানে যেভাবেই যাক আলটিমেট রেজাল্ট তো তোমার সেমই, আর তার জন্য যে এনার্জির আদান প্রদান হবে সেটাও সেমই থাকবে। সো এস থেকে প্রথমে পিতে পরে ডিতে যাক, আর এস থেকে সরাসরি ডিতে যাক, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ আমাদের মানে বেসিক কথা হচ্ছে আমাদের এই এক্সাইটেড স্টেটে ওই যেভাবেই যাক ওই এনার্জি লেভেলটা সেমই থাকবে আর কি। তো এই কারণে হচ্ছে সালফার হচ্ছে ব্যালেন্স তোমার একের অধিক ব্যালেন্স শো করে। এই জন্য দেখবা যাদের যে দুইটা ইলেকট্রন শেল এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই চেঞ্জেবল ব্যালেন্স মানে পরিবর্তনশীল যোজনী দেখায় না। কারণ অক্সিজেনের যোজনী দুই, মানে 99% ক্ষেত্রে দুই থাকে। কার্বনের যে যোজনী 99% ক্ষেত্রে 4ই থাকে, তাই না? যাদের এই যে দুইটা মাত্র ইলেকট্রন শেল এরা কিন্তু বেশি ঝামেলা দেখায় না। যাদের হচ্ছে বেশি আছে এরাই হচ্ছে একটু এই ধরনের ব্যালেন্স শো করে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছি। জি। জি ভাই। আচ্ছা আচ্ছা, আপাতত আজকে এইটুকুই থাক। এইটুকু আগে পড়ো, পড়ার পরে আরো কিছু ডিটেল আলোচনা আছে, সেটা নেক্সট দিন করবো। আচ্ছা আগে আমাকে বলো তো আমরা নেক্সট কবে পড়তে পারি আরেকদিন? তোমাদের কবে টাইম আছে? আচ্ছা আমি বলি, তোমরা সোমবার একদিন পড়তে তো পারবা? আমাদের সোমবার রাতে?